মিস, নাম না জানা অপ্সরা তুমি এখানে? আর তোমায় আমি কোথায় কোথায় খুঁজে চলেছি। অপরিচিত কণ্ঠে তুমি সম্বোধন শুনে ভ্রুকুচকে ফোন টেপা বাদ দিয়ে উপরের মুখ তুলে তাকালো স্বর্গ। সেই অসভ্য ছেলেটা আবার এখানে? ওফ, আর বাচ্চা গেল না। কি বিড়বিড় করছো কেমন করে? আপনি কি আমার আত্মীয়? আমাকে চেনেন? আমি কি আপনাকে চিনি? এক বাক্যে কতগুলো প্রশ্ন করে দম ফেললো স্বর্গ। আরে রিল্যাক্স, এত হাইপার কেন হচ্ছ? হাইপার তো করছেন আপনি আমাকে। চেনে না জানে না একটা মেয়েকে সারাক্ষণ দৃষ্টিতে দৃষ্টিতে রাখছেন, আবার তুমি তুমি করছেন। একটা মেয়ের জন্য এটা কতটা আনকমফর্টেবল, এটা আপনি বুঝেছেন? ও এই কথা। আচ্ছা, পরিচিত হয়ে নিচ্ছি। হ্যালো, আই এম আরিয়ান চৌধুরী আহির, ওনার অফ চৌধুরী গ্রুপস অ্যান্ড কুং কোম্পানির মালিকের একমাত্র ছেলে, যাকে সবাই এক নামে চেনে। কিন্তু তুমি, ওহ সরি, আপনি চেনেন না। বলেই স্বর্গের দিকে হাত বাড়ালো আহিয়ান। Hey, I am Mohit Wasi. Nice meet you. আকস্মিক ভরাট গম্ভীর পুরুষালী কণ্ঠ আর হাত চেপে ধরায় আহম্মক হয়ে গেল আহিয়ান। আমি তো আপনার সাথে পরিচিত হতে চাইনি, মেজর মুহিত ওয়াসিফ। আপনি যার দিকে হাত বাড়িয়েছেন আমি তার পার্সোনাল বডিগার্ড। ওনার বাবা মানে মেজর জেনারেল নাফিস মাহমুদ আমাকে নির্দেশ দিয়েছে একটা ফুলও যাতে ওনাকে স্পর্শ না করতে পারে। তাহলে আমি একটা আস্ত মানুষ হয়ে কিভাবে অন্য মানুষের হাতের স্পর্শ পেতে দিই? মিস্টার আদ্রিয়ান। তাচ্ছিলে ভরা হাসি দিয়ে আহিয়ান বলে উঠল। হাসালেন মেজর, হাসালেন। যখন আপনার স্যার জানবে হাতটা আমার ছিল, উনি নিজেই ওনার মেয়ের হাত আমার হাতের সাথে স্পর্শ করিয়ে দিবেন। মুহিত ফিচেল হেসে গম্ভীর কণ্ঠে বলে উঠল। তাহলে আপনি সেই স্বপ্ন দেখতে থাকুন আহিয়ান সাহেব। এতক্ষণ চুপচাপ সবকিছু পর্যবেক্ষণ করছিল স্বর্গ। হঠাৎ সে দাঁড়িয়ে বলে উঠল। আমি মাম্মার কাছে যাব মেজর। শিওর, হোয়াই নট। বলেই সামনের দিকে হাত ইশারায় নির্দেশ করলো মোহিত। আমাদের আবারও দেখা হবে আহিয়ান চৌধুরী, আসি। বলে দুই আঙুল দিয়ে সালামের মতো করলো মোহিত। মোহিতদের যাবার পানে তাকিয়ে কিটকিটিয়ে হেসে উঠল আহিয়ান। দেখা তো করতেই হবে মেজর, মুখের সামনে থেকে খাবার তুলে নিয়ে গেলে দেখা না হলে এমন দুঃসাহসিকতার দাম কিভাবে দেবে? আপনি মিথ্যে বললেন কেন মেজর? আপনি কি আমার বডিগার্ড? শুধু বডিগার্ড নয় মিস স্বর্গ, আপনার সবকিছুর গার্ড আমি। এই বলে একটা শপিং ব্যাগ এগিয়ে দিল মোহিত। এখানে আপনি যে টাইপের কাপড় পরেন সব কাপড়গুলোই আছে, চেঞ্জ করে নিন। চেঞ্জ করে নিন। আমি আপনাদের খাওয়া দাওয়া শেষ হলে বাসায় পৌঁছে দেবো। স্যার, এখান থেকে একটা মিটিংয়ে চলে যাবেন, ওনার সাথে আপনাদের দেখা হবে না। সো প্লিজ একটু হারি করে সব কিছু করবেন। শপিং ব্যাগ হাতে নিয়ে ওয়াশরুমে দাঁড়িয়ে আছে স্বর্গ। এক অদ্ভুত ভালো লাগায় ছেয়ে যাচ্ছে তনুমন। পড়াশোনার তাগিদে বহু ছেলে ফ্রেন্ডস ক্লাসমেটের সংস্পর্শে আসা হয়েছে, কিন্তু কখনো মনে এমন ভালো লাগার ফিল হয়নি। তবে কেন মেজর মুহিতের কাছে এলে শরীর শিরশির করে বুকে ধুকপুকুনি হয়? কি নাম এই অনুভূতির? নিমিষেই সকল ভাবনা বন্ধ করে ঝটপট পোশাক পাল্টে নিল স্বর্গ। ফ্লোরাল প্রিন্টের অফ হোয়াইট লং স্কার্ট, সাথে ম্যাচিং শার্ট আর স্কার্ফ। চয়েস আছে বলতে হবে মেজর মুহিতের, বলেই মুচকি হাসলো স্বর্গ। মুহিত কপালে বারবার আঙুল স্লাইড করছে। আহিয়ানকে সে ভুলতে পারছে না কোনোভাবেই। মোহিত খুব ভালো করেই আহিয়ানকে চেনে। নিজের রূপের জালে টাকা পয়সার আভিজাত্যের লোভ দেখিয়ে ভালোবাসার নাটক করে মেয়েদের ফাঁসিয়ে বাইরে পাচার করে দেওয়াই তার কাজ। কিন্তু সমাজে তার বাবা, তার মতো সম্মানিত ব্যক্তি দ্বিতীয়টি নেই। গোপন সূত্রে শুধু এইসব খবর পাওয়াই গিয়েছে, কিন্তু পোক্ত প্রমাণের অভাবে কেউ আহিয়ানের দিকে আঙুল তুলতে পারেনি। তার বাবার নাম ডাকে প্রশাসন পর্যন্ত ভয় কাঁপে। সেখানে মোহিত সামান্য একজন মেজর হয়ে প্রমাণ ব্যতীত কিভাবে তাকে জব্দ করবে? এই নরঘাতক স্বর্গের মতো নিষ্পাপ একটি মেয়ের দিকে হাত বাড়িয়েছে। মোহিত কিভাবে সামাল দিবে সবকিছু? না, আর ভাবতে পারছে না মোহিত। অস্থির লাগছে। যেভাবেই হোক নাজিব মাহমুদকে সব জানাতে হবে। চুপ থাকা যাবে না। খুব বেশি কি দেরি হয়ে গেল মেজর? স্বর্গে ডাকে হুঁশ ফিরল মোহিতের। পিছনে ফিরে নিজের পছন্দের মানুষের সাজসজ্জাহীন স্নিগ্ধ মুখ দেখে নিজের মনকে শান্ত করল মোহিত। মনে মনে সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা প্রকাশ করল এমন অপরূপ সৌন্দর্য দর্শন করানোর জন্য।
আপনাকে সদ্য প্রস্ফুটিত ভোরের শিশিরৃত বেলি ফুলের মতো লাগছে মিস স্বর্গ। লজ্জায় মাথা নিচু করে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল স্বর্গ। চলুন, দেরি হয়ে যাচ্ছে। বলেই মোহিত সামনে পা বাড়ালো। কোয়ার্টারের গেটের সামনে দাঁড়িয়ে আছে মোহিতের জলপাই রঙা মিলিটারি জিপ। গেট কিপার খলিলকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। এত রাতে দুজন মেয়ে মানুষকে গাড়িতে বসিয়ে অপেক্ষা করাতে রাগে মাথার শিরা ফেটে যাচ্ছে মোহিতের। সুখ বিয়ের ভেন্যু থেকেই মিলিটারি একাডেমিতে ফিরে গিয়েছে জরুরি দরকারে। 12 কল করার পরও কোথা থেকে যেন খলিলের আগমন ঘটল। ইদানিং এই খলিলকে ব্যাপক সন্দেহ হয় মোহিতের। একটু নজরদারিতে রাখতে হবে ব্যাটাকে। তনুজা মাহমুদের সামনে কোনো সিনক্রেট করতে চাইল না মোহিত, তাই কোনো প্রশ্ন না করে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল মেজর জেনারেলের বাংলোতে। তাদেরকে বাসায় নামিয়ে আবারও গাড়ি হাঁকালো মোহিত গোপন গন্তব্যে আস্তানা। কানে ব্লুটুথ ইয়ার প্যাড লাগিয়ে নিল মোহিত। ডায়াল প্যাড থেকে কল করলো সৌম্যকে। হ্যালো ক্যাপ্টেন, কি খবর ওখানে? স্যার কেলানি খেয়েও কিছু বলছে না। ঠিক আছে, 8 ঘন্টার মধ্যে আসছি। বলে লাইন কেটে দিল। শহর থেকে একটু দূরে পরিত্যক্ত একটি বিল্ডিংয়ে দিনের বেলাতেও ভূতের ভয়ে এই গলি কেউ মারায় না। মানুষের ভ্রান্ত ধারণা এখানে ভূত প্রেত রয়েছে। যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর মানুষ নাকি সাধারণ মানুষকে এখানে ধরে ধরে এনে নৃশংসভাবে হত্যা করত। আশেপাশের মানুষ নাকি এখনো তাদের চিৎকার চেঁচামেচি করার আওয়াজ পায়। এইসব ভ্রান্ত ধারণাকে পথে ঢেলে সেই বাড়িটাকেই নিজেদের গোপন আস্তানা বা মুখোশ পরা জানোয়ারদের জন্য টর্চার সেল বানিয়েছে মোহিত। শুধু মোহিত বললে ভুল হবে। কিছু সৎ আর্মি অফিসাররা মিলে, যারা ক্ষমতার দাপটে অন্যায় করে প্রশাসনকে ঘুষ দিয়ে বুক ফুলিয়ে হাওয়া খেয়ে অপকর্ম করে বেড়ায়, তাদের জন্য কিছু অফিসার মিলে এই গোপন সেল বানিয়েছে। সরকার বা আইন ছেড়ে দিলেও গোপনে তারা তাদেরকে প্রাপ্য শাস্তি দিয়ে দেয়। অজ্ঞাত এক ব্যক্তিকে চেয়ারে বসিয়ে শক্ত দড়ির সাহায্যে হাত পা মুড়ে বাঁধা হয়েছে, মুখে কষ্টেপ। সৌম্য যেভাবে তাকে তথ্য বের করতে বেদম প্রহার করছে তা তার দেহ জুড়ে প্রকাশিত। লোকটির সামনে হাঁটু মুড়ে বসল মোহিত। পানি দাও সম্ভব। সৌম্য স্টিলের একটি মগে করে পানি এনে মোহিতের হাতে দিল। মোহিত পানি নিয়ে সাথে সাথেই ছুঁড়ে মারল অজ্ঞাত ব্যক্তির মুখে। লোকটি নড়ে চড়ে উঠল এবং অল্প কিছুক্ষণের মধ্যেই হুঁশে ফিরল। একটানে মুখের টেপ খুলে ফেলল মোহিত। সাথে সাথেই লোকটি ব্যথায় কুকিয়ে চিল্লিয়ে কান্না জুড়ে দিল। আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন। আমি কিছু করিনি, আমি কিছু জানি না স্যার। এখনো তো আমি তোকে কোনো প্রশ্ন করছি না। বলেই হাত পায়ের দড়িগুলো চাকু দিয়ে কেটে দিল মোহিত। ধমকের সুরে মোহিত হুঙ্কার করল। উঠে দাঁড়া। লোকটি ভয়ে ভয়ে দাঁড়াতে নিলে পায়ের ব্যথায় ফ্লোরে ধপ করে বসে পড়ে। কেমন ডোজ দিয়েছো ক্যাপ্টেন, দাঁড়াতেই পারছে না। সৌম্য কাচুমাচু করে বলল। হকি স্টিকটা ভেঙে গেছে স্যার। সৌম্যকে পিঠ চাপড়ে সাব্বাস জানালো মোহিত। এরপর চোখ গরম করে রক্তচক্ষু নিয়ে দাঁতে দাঁত পিষে বলে উঠল। আমাকে কেন ফলো করেছিস সেটা রাতে? আমি কিছু জানি না স্যার, আমাকে শুধু বলা হয়েছে আপনার ছবি দেখিয়ে ফলো করতে, আপনার প্রতিনিয়ত চলাফেরার আপডেট জানাতে, কিন্তু কে বা কারা আমি কিছুই জানি না স্যার। আমি তাদের চেহারাও দেখিনি। বলেই হাঁটু মুড়ে মোহিতের পায়ের কাছে বসে কান্না জুড়ল লোকটি। ঘরে আমার অসুস্থ স্ত্রী, যিনি আপনার ছবি দেখিয়েছেন, সে বলেছে আমি আপনার তথ্য জোগাড় করে তাকে দিতে পারলে আমাকে অনেক টাকা দিবে। আমি টাকার লোভে এমন করেছি স্যার। আমাকে মারবেন না, আমাকে মারলে আমার স্ত্রী বিনা চিকিৎসায় মারা যাবে। লোকটির মুখে এসব আকুতি ভরা কথা শুনে মুকিতের অসহায় মায়াবী মুখটা মনে পড়ে গেল মোহিতের। মুকিত কি এইভাবে আকুতি করেছিল? না, মোহিত আর কিছু মনে করতে চায় না। এইসব ঘটনা মনে রেখে কতদিন আর এভাবে জিন্দা লাশ হয়ে বেঁচে থাকবে। পাশ থেকে ভাঙা একটি বেঞ্চে জোরসে লাথি মেরে সৌম্যকে ডেকে বলে। ওকে ছেড়ে দাও আর নজরদারিতে রাখো। আর তোকে ছেড়ে দিলাম কেন জানিস? তুই এখন আমার কাছে আলাদিনের দৈত্য। তোকে দিয়ে এখন আমি আমার না হওয়া কাজ উদ্ধার করব। বলে ঝড়ের গতিতে ধপাধপ করে পা ফেলে বেরিয়ে আসে মোহিত। ক্যান্টিনে বসে লাঞ্চ সারছে পিউ আর স্বর্গ। কাঁটা চামচ দিয়ে চাউমিন প্যাঁচাতে প্যাঁচাতে পিউ স্বর্গকে জিজ্ঞাসা করলো। ক্যাপ্টেন সৌম্যকে চিনিস? ওই যে লম্বা ফর্সা হ্যাংলা মেজরের বডিগার্ডটা। এভাবে বলিস না দোস্ত। তাহলে কিভাবে বলবো? আচ্ছা, যা ভালোভাবে বলছি, মেজর মোহিতের সাথে সারাক্ষণ চিপকে থাকে সেই ক্যাপ্টেন সে। পিউ মিনমিন করে বলে উঠল। হ্যাঁ।
স্বর্গ কৌতূহলী হয়ে জানতে চায়। ওই ক্যাপ্টেনের সাথে তোর কি কাজ? আই থিঙ্ক আই এম ইন লাভ উইথ হিম। বলে মাথা নিচু করে ফেলল পিউ। সফট ড্রিঙ্কসটা কেবলই এক চুমুক দিয়েছে স্বর্গ। পিউয়ের কথায় তার নাকে মুখে বিষমের উদ্রেক করলো। শার্ট বলে পিউ স্বর্গের পিঠে হালকা চাপড় দিল। স্বর্গ নিজেকে স্বাভাবিক করে রিল্যাক্স হয়ে জিজ্ঞেস করলো। কবে থেকে? পিউ দাঁত কেলিয়ে বলল, যেদিন প্রথম তো চেম্বারে দেখেছি সেদিন থেকেই। তলে তলে এইসব চলছে তাহলে? এই জন্যই সময় পেলেই সিএমএইচ এর আশা? ঠিক এই জন্য না, আবার এজন্যও বলতে পারিস। আরেকটা কথা তোকে বলতে ভুলেই গেছি। বলে চাউমিন চিবুতে চিবুতে বলল প্রিয়। তুই কি জানিস মেজর মোহিতের মাজা এই হসপিটালে দীর্ঘদিন ধরে ভর্তি? রিসেন্টলি ওনার হার্টে সার্জারি হয়েছে, আইসিইউতে আছে। যদিও কন্ডিশন ক্রিটিক্যাল, কিন্তু প্রফেসর বলেছে রিকভার করবে। তুই এত খবর কিভাবে জানিস? অবাক হয়ে জিজ্ঞেস করলো স্বর্গ। আরও একটা কথা জানি, কিন্তু সত্যতা কতখানি সেটা বলতে পারবো না। কি কথা? চারপাশে সন্দেহকর্ণে চোখ বুলিয়ে পিউ ফিসফিস করে বলে উঠল। মেজরের পুরো ফ্যামিলিকে কেউ খুন করে দিয়েছে। কথাটি শোনা মাত্রই স্বর্গের হাতে থাকা কাটা চামচটা ফ্লোরে পড়ে ঝনঝন শব্দে আলোড়ন সৃষ্টি করলো। চোখের কোণে জমা হলো জল। যিনি সারাক্ষণ এমন গম্ভীর হয়ে থাকেন, শক্ত মনের খোলস পড়ে থাকেন, যাকে দেখলেই মনে হয় অহংকারী একটা লোক, তার মনে এমন দগদগে ঘা। কারোর উপরের আবরণ দেখে কি ভেতরের সত্তার খবর অনুধাবন করা যায়? স্বর্গ কাপা কাপা কণ্ঠে পিউকে জিজ্ঞেস করলো। মেজর মোহিতের মায়ের কেবিনের নম্বর কত? রুম নম্বর 440।